আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের আজকের ফার্স্ট চ্যাপ্টার কোষ এর গঠন দেখতেছো। তো এই কোষ এর গঠন হচ্ছে এইচএসসি বায়োলজির ফার্স্ট ক্লাস। সব জায়গায় মানে এটি ফার্স্ট ক্লাস হয়, কারণ হচ্ছে আমাদের জুলজি আর বোটানি এই দুটার মধ্যে বোটানি যেটা আছে এটা হচ্ছে বেশিরভাগ কলেজে তোমাদের বোটানি ফার্স্টে পড়ানো হয়। তো আমরাও কোচিংয়ে হচ্ছে বোটানি দিয়ে শুরু করি। তো বোটানির ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে কোষের গঠন। এখানে আমার নাম আর পরিচয় লেখা আছে। তো ফার্স্ট একটা মজার কথা যে আমরা একা না, উৎসব। এখন জিনিসটা হচ্ছে বায়োলজি ক্লাসে আমরা একা না আবার কি, মানে এটা তো দর্শনের কথাবার্তার মতো হয়ে গেল। তো আমরা একা না জিনিসটা হচ্ছে তুমি বা তোমার শরীরে যতগুলা কোষ আছে তার থেকে বেশি সংখ্যক হচ্ছে তোমার শরীরে ব্যাকটেরিয়ার কোষ আছে, বুঝছো? এর জন্য তুমি আসলে একা না, বুঝছো? তো মন টন খারাপ হইলে মনে রাখবা তোমার পাশে সবসময় কি আছে, ব্যাকটেরিয়া আছে, বুঝছো? তো তোমার বন্ধুকে, তোমার বন্ধু হচ্ছে ব্যাকটেরিয়া নাকি? আচ্ছা, আমাদের এটা একটা মজার জিনিস যে আমাদের শরীরে যতগুলা কোষ আছে তার চেয়ে হচ্ছে বেশি সংখ্যক ব্যাকটেরিয়ার কোষ আছে। তো চলো এরপর আমরা ক্লাসটা শুরু করি। হচ্ছে কোষ কি, এখানে উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, তোমরা হচ্ছে সবচেয়ে প্রথমে মনে হয় বায়োলজিতে ক্লাস 6-7 থেকেই মনে হয় কোষের যে ডেফিনেশন এটা আমরা শিখতেছি। তো কোষের ডেফিনেশন কি বলো একজন? ও যেটা বলতেছে এই বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত, এরপরে আচ্ছা এইখানে হচ্ছে তাইলে মোটামুটি তিনটা কথা আছে। হুম, আসো। তো কোষের গঠন বা কোষ কাকে বলে, কোষ কাকে বলার মধ্যে মেইনলি কথা হচ্ছে তিনটা। একটা হচ্ছে বৈষম্যভেদ্য পর্দা দিয়ে আবৃত, এই কথাটা সবাই বুঝো। বৈষম্যভেদ্য পর্দা দিয়ে এখানে কোনটা কথা বলতেছে? আর কিছু কিছু ভেদ করতে পারবে না, মানে প্রতিটা কোষ। হ্যাঁ, নিয়ে আসো। কি সুন্দর। ধরো একটা কোষ আঁকলাম, কোষে নিউক্লিয়াস দিলাম। প্রতিটা কোষ কি হবে, প্রতিটা কোষের যে আবরণটা বা কোষ ঝিল্লিটা, এই কোষ ঝিল্লিটা কেমন, বৈষম্য ভেদ্য বা হচ্ছে অর্ধভেদ্য। মানে কিছু জিনিস হচ্ছে এটার মধ্যে ঢুকতে পারে, কিছু জিনিস ঢুকতে পারে না। মানে এই কোষ ঝিল্লিটা বা পর্দাটা হচ্ছে সবার, আর কোষ ঝিল্লিটা হচ্ছে কেমন, বৈষম্য ভেদ্য। কোষ ঝিল্লি কেমন, কোষ ঝিল্লি হচ্ছে বৈষম্য। বৈষম্য মানে তো বুঝো, বৈষম্য করা মানে বুঝো না, মানে সবার প্রতি সমান আচরণ করে না। তো এই কোষ ঝিল্লি হচ্ছে বৈষম্য ভেদ্য। এরপরে কি বললো, বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত জীবদেহের গঠন আর কাজের একক। এখানে দুইটা কথা, যে গঠনের একক, কাজের একক। মানে আমাদের শরীর তো কোষ গঠন করে, এটা আমরা সবাই জানি, মানে গাঠনিক একক হচ্ছে কোষ। আর আমাদের শরীরে যে কার্যকলাপগুলো হয়, এগুলো প্রতিটা কার্যকলাপ কোন পর্যায়ে হয়, কোষীয় পর্যায়ে হয়, ঠিক আছে? প্রতিটা কোষ মিলে 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 আলটিমেটলি সব কাজ সম্পন্ন হয়। এখানে দুইটা কথা, কাজের একক আর হচ্ছে গঠনের একক। আমরা কতটুকু আসলাম, বৈষম্য ভেদ্য পর্দা দ্বারা আবৃত জীবদেহের গঠন ও কাজের একক, যা কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। এখন আসো এই কথাটা তোমরা কতটুকু বুঝো, যে সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করা। এই যে যদি আমি বলি সজীব মাধ্যম জিনিসটা কি আর নিজের প্রতিরূপ তৈরি করা কি, নিজের প্রতিরূপ মনে হয় তোমরা বুঝো আই গেস। সজীব মাধ্যম ছাড়া নিজের প্রতিরূপ, এই কথাটার মানে কেউ একজন আমাকে এক্সপ্লেন করো, যে মনে হয় যে ভালো বুঝো, মানে যার মতে সে এক্সপ্লেন করতে পারবা, সে এরকম কেউ একজন এক্সপ্লেন করো আমাকে। কেউ পারবে না? আচ্ছা, নিজের প্রতিরূপ মানে কি, কোন একটা জিনিসের প্রতিরূপ বা কপি করা মানে কি, সেম আর একটা। তো কোষ কিভাবে তৈরি হয়, কোন একটা কোষ আর থেকে আরেকটা কোষ কেমনে হয়, মাইটোসিসের মাধ্যমে, তাই না? ধরো এটা একটা কোষ, এটা থেকে মাইটোসিসে কয়টা কোষ হয়, দুইটা কোষ হয়। এই দুইটা কোষ হলো, মানে এই কোষটা এই দুইটা প্রতিরূপ সৃষ্টি করতে পারছে। এখন এই কথাটা বললো কেন, সজীব মাধ্যম ছাড়া নিজের প্রতিরূপ সৃষ্টি করতে পারে না। আমরা ভাইরাসের কথা শুনছি না সবাই, ভাইরাস, ভাইরাস তোমরা আরেকটু পরে পড়বা, মানে দু এক চ্যাপ্টার পরে, যে ভাইরাস হচ্ছে সজীব মাধ্যম। মানে ভাইরাসের যদি বংশবৃদ্ধি করতে চায়, আমাদের কোষগুলা কি খুব সহজে একটা থেকে দুইটা হইতে পারে মাইটোসিসের মাধ্যমে, কিন্তু ভাইরাস হচ্ছে চাইলেও একটা থেকে দুইটা হইতে পারে না। ওর কিসের সাহায্য লাগে, একটা জীবদেহের সাহায্য লাগে, বুঝছো? মানে ভাইরাসের হচ্ছে যখন ভাইরাস পরিবেশে থাকে, ধরো এখানেও তো অসংখ্য ভাইরাস আছে আমরা যদি দেখতেছি না, তো এগুলা হচ্ছে সংখ্যা বৃদ্ধি করতে পারে না। ওরা যখন আমাদের কোষের ভিতরে ঢুকে, ওই সময় কি করতে পারে, সংখ্যা বৃদ্ধি করতে পারে, ঠিক আছে? এই ভাইরাস তাহলে কি লাগে, ভাইরাসের সজীব মাধ্যম লাগে সংখ্যা বৃদ্ধি করার জন্য, কথাটা বুঝছো? তাহলে ভাইরাস কি কোষ হবে? কারণ কোষের সঙ্গে আমরা কি বলে দিছি, সজীব মাধ্যম ছাড়া সংখ্যা বৃদ্ধি করতে পারতে হবে।
তাহলেই হচ্ছে কোষ হবে। তাহলে আমরা ভাইরাসকে কি কোষের মধ্যে ফেলবো না। ঠিক আছে, তাহলে এখন আমরা আশা করি তিনটা কথাই বুঝছি, যে তিনটা কথা যদি একসাথে সত্য হয় তাহলে হচ্ছে এটা কোষ। বৈষম্যবেদ্য ঝিল্লি দ্বারা আবৃত হতে হবে, এরপরে কি হতে হবে, জীবদেহের গঠনের কাজ একক হতে হবে, প্লাস হচ্ছে ওই কোষটা সজীব মাধ্যম ছাড়া সংখ্যা বৃদ্ধি করতে পারতে হবে। আলটিমেটলি হ্যাঁ, হ্যাঁ প্রতিটা কোষই তো সজীব মাধ্যম, মানে বাইরের কোনো সজীব মাধ্যম ছাড়া, মানে কোষ নিজে তো নিজে সংখ্যা বৃদ্ধি করবে, মানে ওর বাইরের আর কিছু লাগে না। আচ্ছা তুমি কথাটা বুঝছো, মানে ধরো কোষের ভিতরে সজীব মাধ্যম আছে, মানে কোষ নিজে একটা মাধ্যম। তো ভাইরাসের হচ্ছে আমাদের কোষের সাহায্য লাগতেছে, আমাদের কোষের তো অন্য একটা কোষের সাহায্য লাগে না, এরকম অন্য একটা সজীব মাধ্যমের সাহায্য লাগে না। এর জন্য ভাইরাস হচ্ছে কোষ না, কিন্তু আমাদের কোষ কোষ। ঠিক আছে, এখানে হচ্ছে প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের ছবি দেওয়া আছে, ছবি আমরা পরে আঁকা শিখবো। আচ্ছা কোষের নামকরণ, কোষের নামকরণের গল্পটা কি তোমরা জানো? এই ব্যক্তিকে চিনো? এই ব্যক্তি হচ্ছে রবার্ট হুক। ঠিক আছে, সায়েন্টিস্ট রবার্ট হুকের ছবি। তো এই কোষের নামকরণ বা কোষের নামকরণ হচ্ছে কিভাবে হয়েছে, এটা অনেক মজার একটা গল্প। তো রবার্ট হুক, আচ্ছা তোমরা কেউ রয়্যাল সোসাইটির নাম শুনছো? এই যে রয়্যাল সোসাইটি অফ, এই জিনিসটা কে শুনছো? বলো তো রয়্যাল সোসাইটি কি করে? এই যে রয়্যাল সোসাইটি অফ লন্ডন, এই রয়্যাল সোসাইটি অফ লন্ডন হচ্ছে বিভিন্ন রিসার্চ করে আর কি, অনেক প্রেস্টিজিয়াস একটা সোসাইটি, এটা সায়েন্টিস্টদের একটা সোসাইটি বা সংগঠন। তো এই সোসাইটি হচ্ছে 1660 সালে প্রতিষ্ঠিত হয়। তো রয়্যাল সোসাইটি হচ্ছে ফার্স্ট যন্ত্রপাতির রক্ষক। যন্ত্রপাতির রক্ষক মানে বুঝো, বাংলা যেটা তৈরি আর কি, মানে যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ এই টাইপের, কিউরেটর আর কি, কিউরেটর অফ এক্সপেরিমেন্টস বলে। তো রয়্যাল সোসাইটি কিউরেটর এক্সপেরিমেন্টস, মানে প্রথম কিউরেটর অফ এক্সপেরিমেন্টস ছিল হচ্ছে রবার্ট হুক, মানে নিযুক্ত হয়েছিল রবার্ট হুক। তো রবার্ট হুকের চিন্তা হইলো যে এখানে তো আরো বড় বড় সায়েন্টিস্ট আছে, তো প্রতি সপ্তাহে একটা সভা হয়, মানে ধরো প্রতি সপ্তাহ শেষে সায়েন্টিস্টদের একটা মিলন মেলা হয়, তো এখানে বিভিন্ন জিনিস হচ্ছে একজন আরেকজনের কাছে উপস্থাপন করে। তো রবার্ট হুক চিন্তা করলো যে এত বড় বড় সায়েন্টিস্ট আছে, এই সুযোগটা কাজে লাগাই, সায়েন্টিস্টদের একটু দেখি মানে কোনোভাবে খুশি করানো যায় কিনা, এরকম একটা চিন্তা ভাবনা করলো। তো করে হচ্ছে উনি ভাবলো কি করা যায়। তো উনি মাইক্রোস্কোপ নিয়ে হচ্ছে অনেক ঘাটাঘাটি করতেছিল। তো পরে উনি কর্ক, বুঝো তোমরা কর্ক, ওই যে কাচের বোতল দেখছো না, কাচের বোতল, হোমিওপ্যাথি ওষুধ যেগুলোতে থাকে কাচের বোতলগুলা, ওগুলার মাথায় একটা ছিপি পড়ায় না কাঠের মতো, ওইটাকে বলা হচ্ছে কর্ক। তো রবার্ট হুক ভাবলো এই কর্কটা যদি স্লাইস করে মাইক্রোস্কোপের নিচে দিই কি দেখা যাবে। তো উনি হচ্ছে এই কর্ক স্লাইস করছে, স্লাইস করে হচ্ছে পাতলা পাতলা সেকশন করছে, করে মাইক্রোস্কোপের নিচে দেখছে। তো মাইক্রোস্কোপের নিচে দেখার পরে উনি দেখতে পাইছে হচ্ছে এই যে এরকম কিছু, এই যে এরকম অসংখ্য জিনিস হচ্ছে উনি মাইক্রোস্কোপের নিচে দেখতে পারছে, বুঝছো? তো এইগুলা দেখে হচ্ছে ওনার কাছে মনে হয়েছে যে এগুলা তো ছোট ছোট ঘরের মতো। সন্ন্যাসী আছে না, সন্ন্যাসী বা পাদ্রী, বা আরো সহজে বলতে গেলে জেলখানা, কয়েদি। সন্ন্যাসীদের বাদ দাও, কয়েদিদের সহজে বুঝবা, কয়েদিরা কি থাকে জেলখানা একটা ঘরে ঘরে থাকে, ছোট ছোট ঘর। তো আগে সন্ন্যাসীরা হচ্ছে এরকম ছোট ছোট ঘরে থাকতো। তো ওই ঘরগুলোর নাম ছিল আবার সেল, বুঝছো? সেল। জেলখানায় কিন্তু শুনছো অনেকে হয়তো, ক্রাইম পেট্রোলাইজে সেল বলে, সেলে থাকে কয়েদিরা। তো ওই পাদ্রী বা মঙ্ক যারা ছিল সন্ন্যাসী, ওনারা হচ্ছে এরকম ছোট ছোট ঘরে থাকতো, এগুলোর বলা হয় সেল। তো এই ছবিটা যখন উনি দেখছে মাইক্রোস্কোপের নিচে, ওনার সাথে সাথে মাথায় কি ক্লিক করছে, যে এগুলো তো এই সেলের মতো দেখতে। তো উনি ওইখান থেকে নাম দিয়ে দিছে কি, সেল। তো এইভাবে হচ্ছে সেলের নাম সেল হয়েছে, বুঝছো? ফার্স্টে কি হয়েছে, রবার্ট হুক জাস্ট বিজ্ঞানীদের খুশি করার জন্য, মানে কি করা যায়, উনি হচ্ছে মাইক্রোস্কোপের নিচে ওই বোতলের ছিপির সেকশন দেখতেছিল, সেকশন দেখতে গিয়ে ওনার মনে হয়েছে যে এগুলো হচ্ছে ঘরের মতো, তো এইগুলার নাম দিয়ে দিই সেল। এখন তোমরা বলবা যে ভাইয়া কর্কের মধ্যে আবার সেল থাকে নাকি? আচ্ছা কর্ক বা কর্ক কাঠের তৈরি, কাঠের তৈরি মানে কি এখানে কাঠ আছে, কাঠে কি কোষ তো আছে, কিন্তু বেশিরভাগগুলা কি মৃত কোষ। এর জন্যই উনি আসলে দেখতে পাইছে এরকম একটা কিছু, যেগুলোর ভিতরে দেখো কোনো নিউক্লিয়াস নাই, প্রোটোপ্লাজম নাই, কিছু নাই। উনি মূলত কি কোষ দেখছে, এটা তোমাদের পরীক্ষায় আসবে। রবার্ট হুক মূলত দেখছে হচ্ছে মৃত কোষ, বুঝছো? যেগুলোতে দেখো আমরা কিন্তু জাস্ট কোষ প্রাচীরটা দেখতেছি, এগুলো কি এই যে তোমরা কি বুঝতেছো, এই যে বক্সের মতো দেখা যায়, যে এই যে বক্সের মতো এই ছোট ছোট বক্স, এগুলো কি, এগুলো হচ্ছে কোষের কোষ প্রাচীর। তার মানে রবার্ট হুক মূলত কি দেখছে, রবার্ট হুক দেখছে হচ্ছে কোষ প্রাচীর। ঠিক আছে, গল্পটা মনে থাকবে রবার্ট হুকের, মানে কোষের নাম কিভাবে আসছে। তো ওই হচ্ছে গল্প। তো শেষে উনি ওনার এই যত আবিষ্কার ছিল, যেগুলো ওনার একটা বই, এই বইয়ের নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া, এই মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে প্রকাশ করে, বুঝছো? তো পরীক্ষার জন্য হচ্ছে তোমরা এই দুইটা জিনিস মাথায় রাখবে। এটা হচ্ছে আমাদের রয়্যাল সোসাইটি, দেখো দি রয়্যাল সোসাইটির হচ্ছে প্রবেশ পথ, হচ্ছে এন্ট্রান্স।
গ্রেট। তোমরা পুরা এই জিনিসগুলো জাস্ট ওই গল্পের মধ্যে আমাদের পরীক্ষার জন্য লাগবে হচ্ছে এগুলা, যে কোষের আবিষ্কারককে রবার্ট হুক। যদিও স্পেসিফিকলি বলতে গেলে রবার্ট হুক হচ্ছে মৃত কোষের আবিষ্কারক, ঠিক আছে। এরপরে যে জীবিত কোষের আবিষ্কারক হচ্ছে আমাদের অ্যান্টনি ভন লিউয়েনহুক। রবার্ট হুকের যে এক্সপেরিমেন্টটা বললাম, আমরা গল্পটা বললাম, এর অনেক পরে হচ্ছে রবার্ট হুকের কয়েক বছর পরে অ্যান্টনি ভন লিউয়েনহুক নামে আরেকজন, উনি হচ্ছে আলটিমেটলি পুরোটা কোষই দেখে। উনি হচ্ছে পূর্ণাঙ্গ কোষের আবিষ্কারক বা পূর্ণাঙ্গ জীবিত কোষের আবিষ্কারক, ঠিক আছে। তো এই পর্যন্ত আমরা কি শিখলাম, যে রবার্ট হুক হচ্ছে মৃত কোষের আবিষ্কারক, উনি মূলত আমাদের কোষ প্রাচীর আবিষ্কার করছে। আর ওনার পুরো আবিষ্কারগুলো উনি হচ্ছে মাইক্রোগ্রাফিয়া নামে একটা বইয়ে প্রকাশ করছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন কোষবিদ্যা কি? কোষবিদ্যা তোমরা কমন সেন্স থেকে বলো, কোষবিদ্যা তো 9-10 পড়ছো। কোষবিদ্যা কি? কোষ নিয়ে আলোচনা করা। তাহলে আমরা কোষ নিয়ে আলোচনা করবো আর রবার্ট হুকের নাম দিব না, এটা কি হয়? তাহলে কোষবিদ্যার জনক কে হবে? কোষবিদ্যার জনক হবে হচ্ছে রবার্ট হুক। তবে আধুনিক কোষবিদ্যার জনক, মানে রবার্ট হুক তো আগের আমলের মানুষ, আধুনিক কোষবিদ্যার জনককে কার্ল পি সোয়ানসন। তো আমি মজা করে বলি, সোয়ানসন মানে হচ্ছে হাঁসের পুত্র, বুঝছো? সোয়ান মানে হাঁস, সন মানে হচ্ছে ছেলে, তো মনে থাকে ভালোই, সোয়ানসন। তোমরা মনে রাখতে পারো, আধুনিক জনক হচ্ছে কার্ল পি সোয়ানসন। আচ্ছা আসো, কোষতত্ত্ব জিনিসটা কি? মানে প্রথমের দিকে এই চ্যাপ্টার প্রথমের দিকের পড়া একটু আসলে বর্ণনামূলক। কোষতত্ত্ব কি? কোষতত্ত্ব কিছুই না, আমরা কোষ সম্পর্কে যা জানি ওইটাই হচ্ছে কোষতত্ত্ব। যেমন এই যে এই 3টা কথা কোষতত্ত্বের, এই কথাগুলো কিন্তু আমরা অলরেডি জানি, যে সবগুলা জীবই কি দিয়ে গঠিত? কোষ দিয়ে গঠিত। সবাই জানি না এটা? এরপর 2 নম্বর পয়েন্টে কি বললো? কোষ হচ্ছে জীবের গাঠনিক ও কার্যকরী একক, এটা আমরা কোষের সংজ্ঞাই শিখছি। আর এরপরে হচ্ছে সকল কোষ পূর্বস্থিত কোষ থেকে সৃষ্ট। এটা একটু ভাবার বিষয়, যে আমাদের সবগুলা কোষ যদি আমরা টেস্ট করি, ধরো আমার কোষ কোত্থেকে আসছে? আমার জাইগোট থেকে। আমার জাইগোট কোত্থেকে আসছে? আমার পিতামাতার গ্যামিট থেকে। আমার পিতামাতার গ্যামিট কোত্থেকে আসছে? পিতামাতার দেহকোষ থেকে। এভাবে তুমি ব্যাক ট্রেস করতে গেলে সব কোষই কি অন্য একটা কোষ থেকে তৈরি। এভাবে আমরা ব্যাক ট্রেস করতে করতে যদি একদম আদি কোষে চলে যাই, তাহলে ওই কোষটা কোন কোষ থেকে তৈরি? তো বিজ্ঞানীরা হচ্ছে ওই প্রশ্নের উত্তর আর পাইতেছিল না। আমার কথা কি বুঝছো? মানে সবকিছুর একটা শুরু আছে, তার মানে ওই কোষটা কোত্থেকে তৈরি হয়েছে? ওই কোষটা পরে পুরা ধারণা করে, বিজ্ঞানীরা ধারণা করেন যে ওই কোষটা তৈরি হয়েছে হচ্ছে অজৈব বস্তু থেকে, ঠিক আছে। কোষ সৃষ্টিতে আমরা এটা পড়বো। তো আমরা আপাতত কি শিখলাম, যে সবগুলা কোষই এর পূর্বস্থিত কোনো একটা কোষ থেকে তৈরি। এই 3টাই হচ্ছে কোষতত্ত্বের কথা। আর কোষতত্ত্ব দিছিল কে? তোমাদের এমসিকিউতে আসতে পারে এটা, স্লেইডেন, বিজ্ঞানী স্লেইডেন, আর হচ্ছে বিজ্ঞানী সোয়ান। স্লেইডেন সোয়ান, পরে হচ্ছে ভার্সাও বা ভার্চু যাই বলো, তো স্লেইডেন সোয়ানটাই বেশি থাকে, ঠিক আছে। কোষতত্ত্ব তো বুঝো সবাই, বুঝছো না? কোনো কনফিউশন আছে? মানে কোষের যে সংজ্ঞাটা, ওইটাই হচ্ছে আসলে সুন্দর করে বিভিন্ন তত্ত্ব আকারে দেওয়া হচ্ছে কোষতত্ত্ব। আর কোষতত্ত্ব দিছিল হচ্ছে স্লেইডেন আর সোয়ান। যাবো স্লাইড। আচ্ছা, এখানে হচ্ছে কিছু মজার মজার পড়া, যে সবচেয়ে বড় কোষ, ছোটবেলা আমরা পড়তাম না সাধারণ জ্ঞানে, সবচেয়ে বড় সেতু কোনটা, সবচেয়ে বড় দেশ কোনটা, সবচেয়ে ছোট দেশ কোনটা, ওইরকম হচ্ছে সবচেয়ে বড় কোষ কোনটা। নর্মালি আমাদের কোষগুলা কি আণুবীক্ষণিক না? রবার্ট হুক কি মাইক্রোস্কোপের নিচে দেখছে তোমার কোষ আমার কোষ, এগুলা কি আমরা ধরো হাত, তুমি বলতে পারবা যে হাতে অনেকগুলো কোষ আছে, কিন্তু তুমি কি একটা কোষ আমাকে দেখাতে পারবা? পারবা না। মানে এগুলো দেখতে আমার কি লাগবে? হাতের এখানে একটা সেকশন নেওয়া লাগবে, সেকশন এটা মাইক্রোস্কোপের নিচে দেওয়া লাগবে, পরে জুম করা লাগবে, তারপরে আমি দেখতে পারবো, তাই না? নর্মালি কোষগুলা কি আণুবীক্ষণিক, কিন্তু কিছু কোষ আছে খালি চোখেই দেখা যায়। বলো তো এরকম একটা কোষের নাম বলো তো। ডিম, ছোটবেলায় শিখছো, একটা ডিম কি? একটা কোষ। মানে একটা ডিমই হচ্ছে একটা কোষ। তার মানে ডিম কি খালি চোখে দেখা যায়, তার মানে ডিম হচ্ছে তুলনামূলক বড় কোষ। এখন ডিমের মধ্যে সবচেয়ে বড় ডিম কার? সবচেয়ে বড় ডিম হচ্ছে উট পাখির। তার মানে প্রকৃতিতে সবচেয়ে বড় কোষ হবে কোনটা? উট পাখির কোষ, বুঝছো? ডিম হচ্ছে একটা কোষ, মুরগির ডিম, হাঁসের ডিম। এখন ডিমের মধ্যে সবচেয়ে বড় ডিম কোনটা? উট পাখির ডিম। তাহলে সবচেয়ে বড় কোষ কোনটা? উট পাখির কোষ। মানে উট পাখির ডিম আর কি, সরি, উট পাখির কোষ না, উট পাখির ডিম। তো সবচেয়ে বড় কোষ কি? সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম, এটা মনে রাখো। আচ্ছা, এখন বড় শিখতে তাহলে ছোট শিখতে হবে। সবচেয়ে ছোট কোষ কোনটা? সবচেয়ে ছোট কোষ হচ্ছে ব্যাকটেরিয়া, ঠিক আছে। এখন ব্যাকটেরিয়ার মধ্যে আবার বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া আছে। ধরো ব্যাকটেরিয়া তো ছোট, এটা তুমি এমনি জানো, কারণ কি ব্যাকটেরিয়া দেখতে মাইক্রোস্কোপ লাগে, ঠিক আছে। আবার ব্যাকটেরিয়া ছোট আরেক সেন্সে কেমনে বুঝবা যে ব্যাকটেরিয়া কোন ধরনের কোষ? আদি কোষ। আমরা কোন ধরনের কোষ? প্রকৃত কোষ। তাহলে আদি কোষগুলো একটু ছোট। এই আদি কোষের মধ্যে এরকম একটা ব্যাকটেরিয়া আছে যে ব্যাকটেরিয়া হচ্ছে কোষ প্রাচীর থাকে না, বুঝছো? নর্মালি আমরা ব্যাকটেরিয়া কি জানি? কোষ প্রাচীর থাকে। তোমাদের কি মনে আছে মনের রাজ্যের বৈশিষ্ট্য? ব্যাকটেরিয়ার মধ্যে কোষ প্রাচীর থাকে। এই কোষ প্রাচীর বিহীন ব্যাকটেরিয়ার নাম কি? মাইকোপ্লাজমা, ঠিক আছে। মাইকোপ্লাজমা কি? এই যে এখানে যে বলতেছে মাইকোপ্লাজমা, এই মাইকোপ্লাজমা হচ্ছে, তোমরা লিখতে পারো চাইলে, মাইকোপ্লাজমা কেমন? মাইকোপ্লাজমা হচ্ছে কোষ প্রাচীর বিহীন ব্যাকটেরিয়া।
ঠিক আছে। কোষ প্রাচীরবিহীন ব্যাকটেরিয়া মাইকোপ্লাজমা। মাইকোপ্লাজমা হচ্ছে সবচেয়ে ছোট ছোট কোষ একেবারে। বড় শিখলা ছোট শিখলা সমস্যা আছে? আর কিছু শিখবা? মাঝারিটা আমি পারি না, শিখাতে পারলাম না, সরি। বড় আর ছোট মাঝখানে কি? বড় আর ছোট মাঝখানে কি আছে? বাকি সবগুলা কোষ, ঠিক আছে। এরপরে আসো, খালি দুনিয়া নিয়ে শিখলেই তো হবে না, নিজে মানুষ, নিজে পড়ালেখা করতেছো, তাহলে মানব দেহ নিয়েও শিখতে হবে। তাহলে মানব দেহের সবচেয়ে লম্বা কোষ কোনটা? পিছনে তো লেখাই আছে, এর জন্য আর জিজ্ঞেস করতে পারি না, জিজ্ঞেস করে দেখে বলে দাও। আচ্ছা, মানব দেহের সবচেয়ে লম্বা কোষ কোনটা? মোটর নিউরন, ঠিক আছে। এই মোটর নিউরনটা হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত থাকে প্রায়। এই যে মস্তিষ্কের এখান থেকে শুরু হয়, একদম নিচে পর্যন্ত পা পর্যন্ত যায়, ঠিক আছে। তা এখন মানুষ এভারেজে কতটুকু লম্বা হয় বলো তো? 5 ফুট 5 ইঞ্চি 10 ইঞ্চি, মানে 5 ফুট সামথিং হয় অন অ্যান অ্যাভারেজ। তার মানে এটার কি বলে, যদি মিটারে যদি নেই আমি, তাহলে 1.5 মিটার বা 1.6 মিটার বা 1.7 মিটার হবে, ঠিক আছে। ওই যে ফুটবলাররা অনেক সময় লম্বা লম্বা গোলকিপাররা 2 মিটারও হয়, অনেকে 7 ফুট। তো বাংলাদেশে তেমন 7 ফুট মানুষ নাই। তো 1.5, 1.6, 1.7 এগুলোই হচ্ছে আমাদের অ্যাভারেজ লম্বা। তো আমাদের 1.5 লম্বা একটা মানুষের, তাহলে মোটর নিউরনটা প্রায় দেখো মানুষের সমানই প্রায়, দেখছো, মানে মাথা থেকে পা পর্যন্ত থাকে কোষটা, খুব বড় কোষ। আমাদের সবচেয়ে লম্বা কোষ কি? মোটর নিউরন। লম্বা কতটুকু? প্রায় 1.37 মিটার। এরপর আমাদের ক্ষুদ্রতম কোষ অনুচক্রিকা। কেন? আচ্ছা, অনুচক্রিকা কিন্তু কোষ না, তোমাদের যদি অ্যাকুরেট শিখতে চাও, অনুচক্রিকা কোনো কোষ না, বুঝছো। একটা কোষ থাকে, নাম হচ্ছে মেগা ক্যারিওসাইট। মেইন কোষটার নাম কি? মেগা ক্যারিওসাইট। তোমরা লিখতে পারো যদি জানা না থাকে। কোষটার নাম হচ্ছে মেগা ক্যারিওসাইট। মেগা ক্যারিওসাইট। এই মেগা ক্যারিওসাইট হচ্ছে ভেঙে, মেগা ক্যারিওসাইট ভেঙে কি হয়, অনেকগুলো অংশ হয়, ওগুলোর নাম হচ্ছে অণু। তার মানে মেগা ক্যারিওসাইট হচ্ছে একটা বড় কোষ, ওই কোষটা ভেঙে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বিশেষ হয়, ওগুলার বলে কি? অনুচক্রিকা। তার মানে অনুচক্রিকা কি? অনুচক্রিকা হচ্ছে কোষ ভগ্নাংশ, ঠিক আছে। কথাটা মাথায় রাখবো। অনুচক্রিকা কি? পূর্ণাঙ্গ কোষ না, কোষের অংশ, ঠিক আছে। তো এটা নিয়ে অনেকে হচ্ছে মতভেদ আছে অনেকের মধ্যে, যে যখন সবচেয়ে ছোট কোষ প্রশ্নে আসবে, ওই সময় কি দাগাবা? অনুচক্রিকা দাগাবা নাকি শুক্রাণু দাগাবা, বুঝছো। এখন যদি কোষ ভগ্নাংশ বলে, তাহলে তো তুমি শিওরই যেটা অনুচক্রিকা হবে উত্তর। এখন যদি কিছুই না বলে, তাও অনুচক্রিকা দাগানোটাই সেফ, যেহেতু এটা হাসান স্যারের বই দেওয়া আছে। এখন আলিম স্যারের বই তোমার একটা পড়া দেওয়া আছে, যেটা হচ্ছে আয়তনের দিক থেকে। আয়তনের দিক থেকে সবচেয়ে বড় কোষ কোনটা মানব দেহের, আর সবচেয়ে ছোট কোষ কোনটা? আয়তন মানে তো বুঝো, আমরা যেটা শিখছি মোটর নিউরন, এটা কি লম্বা। ধরো তোমাদের একটা সহজ এক্সাম্পল দেই, একটা সুতা, ঠিক আছে। একটা সুতা অনেক লম্বা, কিন্তু এই সুতার যদি তুমি আয়তন বের করো, আয়তন অল্পই হবে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আর উচ্চতা তেমন নাই, বুঝতে পারছো। কিন্তু যদি একটা বল নেই আমি, বড় ত্রিমাত্রিক একটা বল, এই বলটার কি আয়তন অনেক বেশি হবে না? অবশ্যই বেশি হবে, কারণ এটা হচ্ছে দৈর্ঘ্য আছে, উচ্চতা আছে, প্রস্থ আছে। তো ডিম্বাণু কিসের মতো? গোল বলের মতো না। তো ওইভাবে হিসাব করতে গেলে আয়তনের দিক থেকে সবচেয়ে বড় কোষ কোনটা? ডিম্বাণু। আর আয়তনের দিক থেকে সবচেয়ে ছোট কোষ কোনটা? শুক্রাণু। শুক্রাণুর চেয়ে অনুচক্রিকা ছোট, কিন্তু অনুচক্রিকা তো আসলে কোষ না, অনুচক্রিকা কি? কোষের অংশ বিশেষ। তো সেই হিসাবে আয়তনের দিক থেকে আলিম সাহেব কি বলা, সবচেয়ে বড় কোষ হচ্ছে ডিম্বাণু, আর সবচেয়ে ছোট কোষ হচ্ছে শুক্রাণু। তোমরা এটা জাস্ট নোটে লিখতে পারো, আর মনে রাখতে চাইলে মনে রাখো। এরপরে আসো উদ্ভিদ কোষের মধ্যে। উদ্ভিদ কোষের মধ্যে সবচেয়ে বড় কি? অ্যাসিটাবুলারিয়া। আর সবচেয়ে ছোট হচ্ছে র্যামি। এটা একটু কম ইম্পর্টেন্ট, এই উদ্ভিদ কোষে এই দুইটা, শেষের দুইটা। এটা তুলনামূলক পরীক্ষা তেমন আসে না, এটা ইম্পর্টেন্সও কম, ঠিক আছে। প্রথম চারটা খুব বেশি, মানে অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, লিখতে পারো। আগাই আমরা, হ্যাঁ। আচ্ছা, একটা কুইজ আছে, সংক্ষিপ্ত কুইজ, সহজ কুইজ। আদিকোষী জীব কোনটা বলো? অ্যামিবা আদিকোষী? আচ্ছা, অ্যামিবা, প্লাজমোডিয়াম, শুনো, ইস্ট, এগুলা কি?
ইস্ট, অ্যামিবা, প্লাজমোডিয়াম এগুলো সবগুলোই হচ্ছে প্রকৃত কোষ, তাই না? মাইক্রোপ্লাজমা একটু আগে শিখেলাম না, মাইক্রোপ্লাজমা কি একটা আদিকোষী ছোট ব্যাকটেরিয়া, ঠিক আছে? এগুলো কি, এগুলো হচ্ছে প্রকৃত কোষ, এগুলো প্রকৃত কোষ। প্রথম তিনটেই হচ্ছে প্রকৃত কোষ। মাইক্রোপ্লাজমা কি? মাইক্রোপ্লাজমা হচ্ছে এক ধরনের, এটা কি এক ধরনের হচ্ছে ব্যাকটেরিয়া। মাইক্রোপ্লাজমা এক ধরনের ব্যাকটেরিয়া, তার মানে ওইটাই হচ্ছে আদিকোষ, ঠিক আছে? বুঝছো? প্রথম তিনটা হচ্ছে প্রকৃত কোষ, শেষটা হচ্ছে আদিকোষ। তোমরা তো পড়ছোই, মনের রাজ্য, প্রোটিস্টার রাজ্য পড়ছো না ছোটবেলায়? প্রোটিস্টার মধ্যে কি ছিল? অ্যামিবা তো প্রোটিস্টার মধ্যে ছিল, তার মানে অ্যামিবা কি প্রকৃত কোষ। অ্যামিবা ইস্ট ছিল কিসের মধ্যে? ইস্ট ছিল হচ্ছে ফানজাইয়ের মধ্যে, ফানজাই তো প্রকৃত কোষী। এরপর প্লাজমোডিয়াম কি ছিল? প্লাজমোডিয়াম ছিল হচ্ছে প্রোটিস্টার মধ্যে, এটাও প্রকৃত কোষ। তোমাদের যদি আদিকোষী প্রকৃত কোষী মনে রাখতে কষ্ট হয়, তোমরা জাস্ট একটা জিনিস মনে রাখবা, ব্যাকটেরিয়া আর সায়ানোব্যাকটেরিয়া এগুলো সবসময় আদিকোষী। সায়ানোব্যাকটেরিয়ার আগের নাম ছিল নীলাভ সবুজ শৈবাল, তোমাদের 9-10 বই নীলাভ সবুজ শৈবাল দেয়া, ঠিক আছে? তাহলে ব্যাকটেরিয়া আর সায়ানোব্যাকটেরিয়া কি আদিকোষী, বাকি সবাই হচ্ছে প্রকৃত কোষী। ওই ব্যাকটেরিয়ার মধ্যে মাইক্রোপ্লাজমা হচ্ছে সবচেয়ে ছোট ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা ব্যাকটেরিয়ার মধ্যেই। কোষের প্রকারভেদ, প্রকারভেদ তো পারো, বলো কোষ কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। আর কি কি ভিত্তিতে ভাগ করা যায়? আচ্ছা, এটা সবাই পারো মোটামুটি, আজকের লেকচারটা সহজই। একটা যদি ভাগ করি যে কাজের ভিত্তিতে বা শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে, কাজের ভিত্তিতে কি কি ভাগে ভাগ করা যায়? একটা হচ্ছে দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। তো কাজের ভিত্তিতে আমরা ভাগ করব দুই ভাগে, দেহকোষ আর জনন কোষ। হ্যাঁ, স্নায়ুকোষ দেহকোষের ভিতরে। শুনো, শুক্রাণু, ডিম্বাণু এগুলা বাদে বাকি যা আছে সবই হচ্ছে দেহকোষ। স্নায়ুকোষ কি? মস্তিষ্ক তোমার দেহের অংশ না? তাহলে মস্তিষ্ক কি দিয়ে গঠিত? স্নায়ুকোষ দিয়ে বা নিউরন দিয়ে। তাহলে নিউরন কি হবে? দেহকোষের অংশ, ঠিক আছে? কাজের ভিত্তিতে কি কি আছে? কাজের ভিত্তিতে আছে হচ্ছে দেহকোষ আর জনন কোষ। তো দেহকোষের কাজ কি বলতো এক লাইনে? দেহকোষের কাজ হচ্ছে দেহ গঠন, আর জনন কোষের কাজ কি? জনন করা। তো দেহকোষের এক্সাম্পল আসলে তোমার পড়ায়ও লাভ নেই, কারণ দেহকোষ হচ্ছে সবগুলাই দেহকোষ বলতে গেলে। শরীরের ভিতর যা আছে, তোমার মস্তিষ্কের কোষ, হাতের কোষ, পায়ের কোষ সবই দেহকোষ। তো জনন কোষের এক্সাম্পলটা শিখে নিবা। জনন কোষের এক্সাম্পল কি আছে? উদাহরণ হচ্ছে শুক্রাণু, ডিম্বাণু, এই দুটা মনে রাখবা। আর শুক্রাণু ডিম্বাণুর সাথে একসাথে একটা এমসিকিউ মনে রাখবা, কি বললাম? আয়তনের দিক থেকে শুক্রাণু হচ্ছে সবচেয়ে ছোট কোষ আর ডিম্বাণু হচ্ছে সবচেয়ে বড় কোষ। এই হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণু আমাদের কি জনন কোষের উদাহরণ। আর বাকি যে কোষ আছে, যদি তোমার বলি লোহিত রক্ত কোষ কোন ধরনের কোষ, বা লোহিত রক্তকণিকা দেহকোষ, স্নায়ু কোষ যেটা বললো দেহকোষ, অণুচক্রিকা কোন ধরনের কোষ, দেহকোষ, পেশি কোষ কোন ধরনের কোষ, দেহকোষ, ঠিক আছে? তো এটাতে কনফিউশন হওয়ার কথা না যে কাজের ভিত্তিতে দেহকোষ, জনন কোষ। আর যদি বলি নিউক্লিয়াসের ভিত্তিতে, নিউক্লিয়াসের ভিত্তিতে কি কি হয়? আদিকোষ আর প্রকৃত কোষ, তাই না? আচ্ছা, তো নিউক্লিয়াসের ভিত্তিতে যে আদিকোষ আর প্রকৃত কোষ আছে, এই আদিকোষ আর প্রকৃত কোষের পার্থক্য আমরা একটু পড়ি, চলো। এই পার্থক্য করছো না 9-10-এ? এখন একটু আরেকটু দুই একটা পয়েন্ট বাড়াই করবো, জাস্ট এই নিউক্লিয়াস কি, ফার্স্টের পয়েন্ট কি বলবা? আদিকোষের নিউক্লিয়াস কি? সুগঠিত নয়, তাই না? সুগঠিত নয়। প্রকৃত কোষের নিউক্লিয়াস কি? আচ্ছা, নিউক্লিয়াস থাকে না কে বললো? কে যেন একটা বলছে নিউক্লিয়াস থাকে না। আচ্ছা, নিউক্লিয়াস থাকে না বলবা না, ঠিক আছে? নিউক্লিয়াস সুগঠিত নয় বলবা, কারণ কি? নিউক্লিয়াসের যে অনেকগুলো অংশ, এর মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস এগুলো থাকে না, কিন্তু ক্রোমাটিন তন্তু কিন্তু আদিকোষেও থাকে, বুঝছো? এজন্য নিউক্লিয়াস নাই সরাসরি বলবা না, বলবা যে নিউক্লিয়াসটা সুগঠিত না। আর প্রকৃত কোষের নিউক্লিয়াস কেমন? প্রকৃত কোষের নিউক্লিয়াস হচ্ছে সুগঠিত, ঠিক আছে? আদিকোষের নিউক্লিয়াস সুগঠিত নয়, প্রকৃত কোষের নিউক্লিয়াস কি? সুগঠিত। সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কি আছে? নাই না? আর ওটাতে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আচ্ছা, এই তো তোমরা খালি অর্ধেক অর্ধেক কথা বলো আর কি। বলবা যে রাইবোজোম ব্যতীত সকল সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে, ঠিক আছে? আর সুন্দর করে বললে কি বলা যায়? যে ঝিল্লিবদ্ধ অঙ্গাণুগুলো থাকে না। রাইবোজোম কি ঝিল্লিবদ্ধ না ঝিল্লিবিহীন? পারো এটা? ঝিল্লিবিহীন। তার মানে এখানে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে কি আছে? শুধুমাত্র শুধুমাত্র আছে হচ্ছে রাইবোজোম, ঠিক আছে? শুধুমাত্র রাইবোজোম থাকে। আর প্রকৃত কোষে কি থাকে? সকল অঙ্গাণু, সকল অঙ্গাণু। আচ্ছা, এরপরে যদি আমরা বলি রাইবোজোম কি ধরনের? আদিকোষের রাইবোজোম 70S, আর প্রকৃত কোষের রাইবোজোম কেমন? 80S। এস মানে কি বলতো? এস মানে কি?
কিসের একক? রাইবোজোম আমরা যখন পড়বো ওই সময় আমরা এস নিয়ে গবেষণায় নামবো, ঠিক আছে? তো আপাতত আমরা মনে রাখি এস হচ্ছে অধঃক্ষেপণের হারের একক। জাস্ট এতটুকু কথা মাথায় রাখতে পারো, অধঃক্ষেপণের হার মাথায় না রাখলেও সমস্যা নেই, রাইবোজোমের সময় আমরা ডিটেলসে দেখবো এই জিনিসটা কি। আচ্ছা, এই 50s এর হচ্ছে দুটো সাব ইউনিট আছে, 70s এর সরি, একটা কি 50s আর একটা হচ্ছে 30s, ঠিক আছে? সাব ইউনিট বের করার জন্য তোমরা মনে রাখবা একটা সহজ সিস্টেম মনে রাখবা, যে ধরো 70s রাইবোজোম আমি বললাম, তোমার কিছু মনে নাই যেটার সাব ইউনিট কি কি, জাস্ট হচ্ছে 20 করে বিয়োগ দিবা। আমি মজা করে এই নিয়মের নাম দিয়েছিলাম হচ্ছে 20-এর নিয়ম, মানে 20 বিয়োগ দেওয়ার নিয়ম। মানে ধরো 70 সাব ইউনিট দিয়ে তোমার প্রশ্ন করলো যে এটা সরি রাইবোজোম দিয়ে এটার সাব ইউনিট কি কি, তাহলে কি কি হবে? -20 করো, তাহলে একটা আসলো কি, একটা আসলো হচ্ছে 50s, আবার -20 দিলে আরেকটা কি আসবে 30s, হয়ে গেল। সেম ভাবে যদি তোমার বলি 80s রাইবোজোমের দুইটা সাব ইউনিট কি, 20 বিয়োগ দাও, 20 বিয়োগ দিলে কি হবে 60s, আবার 20 বিয়োগ দিলে কি হবে 40s। বুঝতে পারছো কেমনে মনে রাখবা? না সাব ইউনিট দুইটাই, আর বিয়োগ দিয়ে কি করবা, বুঝছো? তুমি তিনটা তো সাব ইউনিট বানায় লাভ নেই, প্রকৃতিতে তো সাব ইউনিট আছে দুইটা, ঠিক আছে? আচ্ছা, কোষ বিভাজন পদ্ধতি, এই পয়েন্টটা বলো তোমরা, এটা তো সহজ পদ্ধতি। আদিকোষে কি হয়? আদিকোষে আদিকোষে কোষ বিভাজন কি পদ্ধতিতে হয়? অ্যামাইটোসিস বা আচ্ছা আমরা দ্বিবিভাজন লিখি, ঠিক আছে? দ্বিবিভাজন আর অ্যামাইটোসিস সেম না, এটা নিয়ে পরে কথা হবে না, আপাতত দ্বিবিভাজন লেখো। আর প্রকৃত কোষে কোষ বিভাজন কি? মাইটোসিস মিওসিস বলবা না? মিওসিস হয় না আমাদের, তো মাইটোসিস প্লাস মিওসিস বলবা। এগুলো একটু সূক্ষ্মভাবে খেয়াল করবা, বুঝছো? এখন ইন্টারভিউ উঠে গেছো, ওই অর্ধেক অর্ধেক কথা বললে কি হয়, মাইটোসিসের সাথে মিওসিসও বলবা। এরপরে ডিএনএ, আদিকোষে ডিএনএ কেমন? বৃত্তাকার, তাই না? বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ। আর প্রকৃত কোষের ডিএনএ কেমন? সূত্রাকার বলে, বৃত্তাকার আর এদিকে হচ্ছে সূত্রাকার। এরপরের বৈশিষ্ট্যটা কি আছে বলতো? শ্বসন। আচ্ছা ডিএনএ লিখছি, শ্বসন কিরকম আদিকোষের? আদিকোষের শ্বসন হচ্ছে অবাধ শ্বসন। কেন অবাধ শ্বসন হয় বলতো কেউ একজন? আচ্ছা অক্সিজেনের অভাবে অবাধ শ্বসন হয় আমরা বুঝলাম, এখন আদিকোষ কি অক্সিজেনের কোনোদিন সংস্পর্শ পায় না? তুমি পরিবেশে আসছো, তুমি অক্সিজেন পাইতেছো, পরিবেশে ব্যাকটেরিয়া আছে, ওর চারপাশে কি এরকম কোনো একটা বেড়া আছে যে অক্সিজেনের সংস্পর্শে যাইতেই পারবে না? নাকি ওর আম্মা আব্বা না করবে যে বাবা অক্সিজেনের কাছে যায় না? এরকম কিছু তো হবে না। তাহলে কি আমরা জানি শ্বসনের যে ধাপ আছে এর মধ্যে গ্লাইকোলাইসিস বাদে বাকি যে ধাপগুলো আছে সবগুলোর জন্য মাইটোকন্ড্রিয়া লাগে। আমি উপরে কি লিখছি? উপরে লিখছি রাইবোজোম বাদে ওর কোনো অঙ্গাণু নাই, তার মানে নাই মাইটোকন্ড্রিয়া, উপর থেকে তোমার এই মানে সবাদ শোষণ করবে, বুঝছো? এর জন্য আদিকোষে কি হয়? অবাধ শোষণ হয়, আর প্রকৃত কোষে হয়। বুঝতে পারছো তোমরা? তো এরকম কথা বললো না যে ব্যাকটেরিয়ার কাছে অক্সিজেন নাই, ব্যাকটেরিয়া অক্সিজেনের কাছে যাইতে পারে না, ওর আম্মু না করছে, এসব কথা বললো না। বলবা কি মাইটোকন্ড্রিয়া না থাকায় হচ্ছে অবাধ শোষণ করে, আর ওখানে থাকায় সবাদ শোষণ করে। এরপরে অপেরণ। আচ্ছা অপেরণ জিনিসটা কি শুনো, একটা গল্প বলবো, সবাই মনোযোগ দিয়ে শুনবা। ধরো আমার একটা কারখানা আছে, তোমার একটা কারখানা আছে, ঠিক আছে? তোমার মেশিন আছে 5টা, আমারও মেশিন আছে 5টা, দুজন কিন্তু সমান এদিকে। তোমার মনে হচ্ছে কি যে 5টা মেশিনের জন্য 5টা ভিন্ন ভিন্ন সুইচ দিই, ঠিক আছে? তো তুমি 5টা মেশিনের জন্য 5টা সুইচ দিলা, প্রতিদিন যায় তোমার কর্মীরা কারখানায় গিয়ে হচ্ছে 5টা সুইচ অন করে, এরপর মেশিনগুলো চালু হয়। আমার মন চাইছে যে আমার কর্মীদের আমি খাটাবো না, আমি 5টা মেশিনের জন্য সুইচ দিচ্ছি কয়টা? একটা। আমার এক সুইচেই 5টা মেশিন অন হয়, এক সুইচেই 5টা মেশিন অফ হয়, ঠিক আছে? তো আদিকোষী জীবে অপেরণ, অপেরণ জিনিসটা কি করে? অপেরণ হচ্ছে তোমার একসাথে, যেটা বললাম একসাথে অনেকগুলো 5টা মেশিনে তোমরা এখন 5টা জিন কল্পনা করো, ঠিক আছে? জিন যদি কেউ একটু কম বুঝো তাহলে জিনে আমরা সামনে যাবো। আপাতত মেশিনের সাথে এই জিনিসটা মনে রাখো, মেশিনের গল্পটা তো বুঝছো যে 5টা মেশিন যদি একটা সুইচ দিয়ে অন করা যায়, আমার কারখানায় তোমার কারখানা হচ্ছে 5টা মেশিনে 5টা ভিন্ন সুইচ লাগে। তো অপেরণ জিনিসটা কি করে? 5টা বা অনেকগুলো ভিন্ন জিনের জন্য একেবারে জিন টার্ন অন বা টার্ন অফ, মানে জিনের কাজ একেবারে নিয়ন্ত্রণ করে ফেলে, বুঝছো? কারখানার গল্পটা জাস্ট মনে রাখবা। আর অপেরণের মধ্যে দুইটা অপেরণের উদাহরণ লিখে নিয়ে যাও। অপেরণের মধ্যে একটা হচ্ছে ল্যাক অপেরণ, বুঝছো? ল্যাক অপেরণ, ল্যাক অপেরণটা লিখে নিয়ে যাও, ঠিক আছে? ল্যাক অপেরণ, ল্যাকের ফুল ফর্ম কি? ল্যাক মানে হচ্ছে ল্যাকটোজ, ঠিক আছে? ল্যাকটোজ অপেরণ। আরেকটা সম্ভবত আছে হচ্ছে টিআরপি অপেরণ, বুঝছো? টিআরপি অপেরণ, টিআরপি মানে হচ্ছে ট্রিপ্টোফ্যান,
এই ল্যাক অপেরন আর টিআরপি অপেরন তোমরা মনে রাখতে পারো। এই যে মানে ওই সিস্টেমটা যে 5টা কারখানা বা 5টা মেশিন একসাথে অন করার, এটা হচ্ছে আদি কোষে থাকে, ঠিক আছে, প্রকৃত কোষে নাই। তাহলে অপেরন কোন কোষে আছে? অপেরন আছে হচ্ছে ব্যাকটেরিয়া বা আদি কোষ। তো মনে রাখবো অতে অপেরন, অতে আদি কোষ, ঠিক আছে। অপেরন থাকে কিসে? অপেরন থাকে হচ্ছে আদি কোষে, টিক দিয়ে দিলাম, আদি কোষে থাকে, প্রকৃত কোষে অপেরন নাই, ঠিক আছে। এরপর জিনের গঠন। আচ্ছা, জিনের গঠন, জিনের গঠন এই জায়গায় তোমরা ইন্ট্রন লেখো, এটা বাদ দাও, ইন্ট্রন। হ্যাঁ, প্রকৃত কোষে আরো আধুনিক সিস্টেম আছে, বুঝছো, আমরা ওই অপেরণের উপর নির্ভরশীল না, মানে ল্যাকটোজের অপেরণের উপর আমরা নির্ভরশীল না। জিনের যখন পড়বো আমরা ওই প্রোমোটার, পরে হচ্ছে আরো কিছু জিনিস পড়বো, ওই সময় আমরা বুঝবো, ঠিক আছে। আজকে আপাতত মনে রাখো যে আদি কোষে তোমার অপেরণ থাকে, ঠিক আছে। আর অপেরণ জিনিসটা কি, যে একসাথে অনেকগুলো কাজ সহজ করে দেয় একটা সুইচের মাধ্যমে অন অফ। আচ্ছা, ইন্ট্রন জিনিসটা কি? আমাদের যে প্রকৃতকোষী ডিএনএ, বুঝছো, প্রকৃতকোষী ডিএনএ এর মধ্যে তোমরা কি জানো ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়? এটা কি পড়ছো? এটা তোমরা ডিএনএ থেকে আরএনএ হয়, আরএনএ থেকে প্রোটিন, এই জিনিসটা জানো? ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন। তো ডিএনএ এর মধ্যে আমাদের বেশ কিছু অঞ্চল আছে। ধরো এটা আমার পুরোটা ডিএনএ, ঠিক আছে, এটা আমার এতটুকু ডিএনএ পরীক্ষার জন্য, তোমাদের বোঝানোর জন্য আমি এতটুকু ডিএনএ নিলাম। এর মধ্যে ধরো কিছু অংশ, এই অংশটা হচ্ছে কোডিং অঞ্চল, বুঝছো, আর এই অঞ্চলটার নাম দেওয়া হচ্ছে নন কোডিং অঞ্চল। এই ডিএনএ থেকে যখন কি হবে, এটা হচ্ছে ডিএনএ সূত্র, এটা কি দিলাম, ডিএনএ। এই ডিএনএ থেকে আমার কি তৈরি হবে? ডিএনএ থেকে তৈরি হবে হচ্ছে এমআরএনএ। এখন এই ডিএনএটার কপি যখন আরএনএতে করবো আমি, ওই সময় আরএনএরও কি হবে, ধর এরকম একটা কপি বানাইলাম আরএনএর। এই নন কোডিং অঞ্চলের জন্য যে কপিটা পাবো ওইটারে বলে কি? ওইটারে বলে হচ্ছে ইন্ট্রন। আর কোডিং অঞ্চলের জন্য যে কপিটা পাবো ওইটারে বলে কি? এক্সন। এখন খুব সহজে তোমাদের বুঝাই দেই ইন্ট্রন আর এক্সন কি। ধরো আমাদের সমাজে দুই রকমের মানুষ আছে না, ইন্ট্রোভার্ট, এক্সট্রোভার্ট। এক্সট্রোভার্টটা কি করে? সবাই দোস্ত দোস্ত আজকে এটা হইছে ওইটা হইছে, মানে 5-4টা কথা বলে দেয় একটা। আর এক্সট্রোভার্টটা হচ্ছে ওদের সাথে যা যা ঘটছে প্রকাশ করে। আর ইন্ট্রোভার্টটা হচ্ছে দুনিয়া উল্টা যা চুপি থাকে, বুঝছো। আর ইন্ট্রোভার্টটা হচ্ছে কিছু প্রকাশ করে না। তো ইন্ট্রন মনে রাখবা হচ্ছে ইন্ট্রোভার্ট দিয়ে। ইন্ট্রন কি করে? ইন্ট্রন হচ্ছে কোনো বৈশিষ্ট্য প্রকাশ করে না। আর এক্সন কি করে? এক্সন হচ্ছে বৈশিষ্ট্য প্রকাশ করে, ঠিক আছে। তার মানে এখন দেখো কথা কিন্তু সবগুলাই মিলছে। ইন্ট্রন কোত্থেকে তৈরি হচ্ছে? নন কোডিং অঞ্চল, মানে এখানে বৈশিষ্ট্য নাই, এভাবে চিন্তা করো। আর এখানে হচ্ছে বৈশিষ্ট্য আছে, তার মানে এখান থেকে কি তৈরি হচ্ছে? এক্সন। এখন এই যে এমআরএনএ তৈরি হইলো, এই ইন্ট্রন আর এক্সন, প্রি এমআরএনএ বলে এটারে। আমি যখন আমার তো ইন্ট্রনে তাহলে আর দরকার নাই, কারণ ইন্ট্রন থেকে যেহেতু কোনো বৈশিষ্ট্য প্রকাশ হয় না, তো আমি এটা কি করব, এটা হচ্ছে মডিফাই করে কেটে, এটার বলে কি, কাটার প্রক্রিয়াটার বলে হচ্ছে স্প্লাইসিং। স্প্লাইসিং মানে হচ্ছে কাটা। কাইটা কি বাদ দিব? কাইটা বাদ দিব হচ্ছে ইন্ট্রন, রাখবো কি? এক্সন। তাহলে যদি আমি একটু অন্য কালার দিয়ে দেখাই তোমাদের, ধরো ইন্ট্রনটা আমি কমলা করে দিলাম, তাহলে আমি এই স্প্লাইসিং এর পরে কি কমলা অংশটা সরায় ফেলবো, শুধুমাত্র কি থাকবে আমার? শুধুমাত্র থাকবে হচ্ছে নীল অংশ, বা শুধুমাত্র এক্সন অংশটা থাকবে। সবাই কি বুঝছো? যেহেতু ইন্ট্রন অংশে কোনো বৈশিষ্ট্য নাই, তো ইন্ট্রন অংশে আমাদের দরকার নেই, আমরা হচ্ছে এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে, প্রক্রিয়ার নাম হচ্ছে স্প্লাইসিং, স্প্লাইসিংয়ের মাধ্যমে ফেলে দিব। প্রকৃতকোষী ডিএনএ এর মধ্যে, প্রকৃতকোষী ডিএনএ এর মধ্যে তাহলে কি থাকে? এই নন কোডিং অঞ্চল, কোডিং অঞ্চল থাকে। তার মানে এখান থেকে তোমার ইন্ট্রন এক্সন তৈরি হয়, কিন্তু আদিকোষে এরকম ঝামেলা নাই, আদিকোষে কোনো ইন্ট্রন টিন্ট্রন নাই, বুঝছো। আশা করি কিছুটা বুঝছো। আর মনে রাখার জন্য এটা একটা গ্রুপ করে মনে রাখবা, যে অপেরন থাকে যেহেতু তোমার আদিকোষে, তাহলে ইন্ট্রন থাকবে কিসে? প্রকৃত কোষে, বুঝছো। এটা জাস্ট মনে রাখার জন্য এমনি মনে রাখবা যে একটা আদিকোষে আছে আর একটা প্রকৃত কোষে আছে। অপেরন, অতে অপেরন, অতে আদিকোষ। ইন্ট্রন, ইতে কি? ইউক্যারিওট বা প্রকৃত কোষ। মনে রাখতে পারবা? মনে রাখার জন্য বললাম পার্থক্য লেখার সময়। আবরণী বেষ্টিত অঙ্গাণু, আবরণী বেষ্টিত অঙ্গাণু কি আদিকোষে থাকে? হ্যাঁ হ্যাঁ, চিত্র আঁকো। একটা ডিএনএ আঁকো, নন কোডিং অঞ্চল, কোডিং অঞ্চল, এখান থেকে নন কোডিং অঞ্চল থেকে ইন্ট্রন হয়, এরপর কোডিং অঞ্চল থেকে এক্সন হয়, স্প্লাইসিং করে শুধু এক্সন থাকে। আচ্ছা, আবরণী বেষ্টিত অঙ্গাণু, আবরণী বেষ্টিত অঙ্গাণু কাদের থাকে? প্রকৃত কোষে। তার মানে আদি কোষে কোনো আবরণী বেষ্টিত অঙ্গাণু নাই, প্রকৃত কোষে হচ্ছে আছে, ঠিক আছে। আর এখানে উদাহরণ, আদি কোষে উদাহরণ কি দিবা? ব্যাকটেরিয়ার, সায়ানোব্যাকটেরিয়া প্রকৃত কোষে কি? সকল মানে বাকি যে আছে উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, ওগুলো হচ্ছে প্রকৃত কোষ, ঠিক আছে। এটা লিখলাম, ওকে। আচ্ছা, তো এরপরে আসো আমাদের
তোমার উদ্ভিদ কোষ বা একটা উদ্ভিদ কোষ, যেহেতু আমরা উদ্ভিদ বিজ্ঞান পড়তেছি, আমরা মেনলি কি নিয়ে পড়বো? উদ্ভিদ কোষ নিয়ে পড়বো। তো এই উদ্ভিদ কোষে এই বড় ছক দেখে মাথা নষ্ট হওয়ার দরকার নাই, এটা সহজই আছে মোটামুটি। দেখো এই দুইটা ভাগ করছে, একটা হচ্ছে কোষ প্রাচীর আর একটা হচ্ছে প্রোটোপ্লাস্ট। তো উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরে কি থাকে? কোষ প্রাচীর থাকে। এরপরে কোষ প্রাচীর বাদে প্রোটোপ্লাস্টের ডেফিনেশনটা এরকম, কোষ প্রাচীর বাদে বাকি যা আছে সব হচ্ছে প্রোটোপ্লাস্ট। ঠিক আছে, এই প্রোটোপ্লাস্টের মধ্যে নির্জীব বস্তু আছে আর হচ্ছে প্রোটোপ্লাজম আছে। তার মানে আমরা কিভাবে কিভাবে বুঝলাম? ধরো এটা হচ্ছে পুরোটা কোষ, কোষের বাইরে কি কোষ প্রাচীর, কোষ প্রাচীরের ভিতরে যা কিছু আছে সবগুলার বলে কি? প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্টের মধ্যে প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজমের একটা নাম কি? সজীব অংশ। আর বাকি যে নির্জীব অংশ আছে ওগুলার একসাথে আমরা একটা গ্রুপ ফালাই দিছি। এখন এই নির্জীব বস্তুর মধ্যে 3 রকমের পদার্থ আছে। একটা হচ্ছে নিঃসৃত পদার্থ, মানে কোষ থেকে বিভিন্ন পদার্থ নিঃসৃত হয়। মধু, এই যে নেকটার মানে হচ্ছে মধু, হরমোন, এনজাইম, পিগমেন্ট। এটা মনে রাখার জন্য তোমরা মনে রাখবা এইচ পেন। ঠিক আছে, এই যে লেখা আছে পাশে এইচ পেন। এইচ এ হরমোন, পিতে পিগমেন্ট, ইতে এনজাইম, এন এ নেকটার। এইচ পেন মনে রাখতে নাম চাইলে মনে রাখবা হচ্ছে হার পেন, মানে তার কলম বা হিজ পেন। ঠিক আছে, হিজ বা হার পেন, এগুলো সবগুলা কি? এগুলো সবগুলো হচ্ছে নিঃসৃত পদার্থ। ঠিক আছে, এরপরে সঞ্চিত পদার্থ, গাছের মধ্যে কিছু জিনিস জমা থাকে, কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, মানে যেগুলো পুষ্টি উপাদান। এরপরে বর্জ্য পদার্থ, গাছের মধ্যে এই যে বেশ কিছু বর্জ্য পদার্থ থাকে। তো বর্জ্য পদার্থ তেমন পরীক্ষায় আসে না, বেশিরভাগ আসে হচ্ছে নিঃসৃত পদার্থই। তাও রেজিন, ট্যানিন। আচ্ছা, রেজিন ট্যানিন জিনিসটা কি? ওই যে গাছ কাটলে কিছু আঠা বের হয় না? রাবার গাছ, যেমন রাবার গাছে কি বের হয়? আঠা যেটা বের হয় ওটা থেকে রাবার বানায়। তো এই আঠা, ল্যাটেক্স, এগুলো সবগুলো রাবার টাইপের জিনিস। রেজিন বা কষ যেটাকে তোমরা অনেকে বলো, এরকম বিভিন্ন জিনিস হচ্ছে গাছের বর্জ্য পদার্থ হিসেবে জমা থাকে। ওগুলা গাছ কাটলে হচ্ছে গাছে যে দাগ দিলে কোড়াল টোড়াল দিয়ে, বুঝো নাই, কোদাল টোদাল দিয়ে, তো হচ্ছে রসটা পড়ে। এগুলো হচ্ছে নির্জীব বস্তু। তো নির্জীব বাদে বাকি যেগুলো আছে, হ্যাঁ, অ্যালকালয়েড, অ্যালকালয়েড, অ্যালকালয়েড। ঠিক আছে, আচ্ছা এই প্রোটোপ্লাজমের মধ্যে 3 রকমের জিনিস আছে, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম। এটাও এক ধরনের পদার্থ, ল্যাটেক্স টাইপেরই জৈব পদার্থ আর কি, অ্যালকেন, অ্যালকালয়েড। আচ্ছা, এরপর প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। এই হচ্ছে সবগুলা মিলে হচ্ছে উদ্ভিদ কোষ। এগুলোর বর্ণনা কি? আস্তে আস্তে আমরা প্রতিটা পার্টে বর্ণনা করবো। ফার্স্টে হচ্ছে কোষ প্রাচীর, এরপর আস্তে আস্তে ভিতরে গেলে হচ্ছে কোষ ঝিল্লি, নিউক্লিয়াস, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এগুলো সবগুলো ব্যাখ্যা করবো। আচ্ছা, সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে একটা জিনিস শিখে যাও আজকে। 2 ধরনের অঙ্গাণু আছে, একটা হচ্ছে এই কোষীয় অঙ্গাণুর মধ্যে একটা হচ্ছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু আর একটা হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু। তো ঝিল্লিবিহীন অঙ্গাণু তোমরা মুখস্থ করে ফেলবা। কেমনে মুখস্থ করবা? ডায়ালগ শিখাই। তোমরা মনে রাখবা যে ঝিল্লিবিহীন অঙ্গাণুর জন্য ঠিক আছে, প্রথম মামাই সেরা, এই জিনিসটা মনে রাখবা। তোমার ধর অনেকগুলো মামা আছে ঝিল্লিবিহীনের জন্য। ঠিক আছে, প্রথমে মনে রাখবা হচ্ছে প্রোটিওজোম, মাতে মনে রাখবা মাইক্রোটিউবিউলস, আর তোমার অনেকগুলো মামার মধ্যে তোমার বড় মামা ভালো, ওইটা আর কি। ঠিক আছে, আচ্ছা এর মধ্যে পরীক্ষায় বেশিরভাগ আসবে হচ্ছে সেন্টিওলার রাইবোজোম, বুঝছো? এই সেন্টিওলার রাইবোজোম মনে থাকলেই হয়, এত ক্যাচালের দরকার নাই, এতগুলা মনে না রাখলেও চলে। এই তিনটার একসাথে আবার বলা হচ্ছে কোষীয় কঙ্কাল। ঠিক আছে।